সুচরিতা এসেছে। সুচরিতা, তুমি জানাও যে সব ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ জুলিয়া, শুভ সন্ধ্যা। তবে আজকে আমি কতটা কি তোমাদের মানে শুনতে পাবে তোমরা জানি না, আমার একদম জানলার বাইরে বড় মাইক দিয়ে মানে চোং লাগিয়ে ভোটের হচ্ছে ক্যাম্পেনিং, আর এতক্ষণ ধরে তো বক্তৃতা চলছিল, এবার কি নাটক ফাটক শুরু হবে হয়তো। তো ক্লিয়ার আছে কিনা একটু বলো। আচ্ছা, সাংঘাতিক চলেছে, আর একদম রাস্তার উপরে আমার ফ্ল্যাটটা, তো এই ডিস্টারবেন্সগুলো ভীষণ আছে। মানে যে ঘরেই যাই না কেন দরজা জানলা বন্ধ করে বসেছি, তা সত্ত্বেও মানে খুব সমস্যা। আরো দু একজন আসুক। সব কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ, একটু দেরি করে বসলাম আমি, যাতে এদের এই ডিস্টারবেন্সটা না হয়, কিন্তু জানি না, মনে হচ্ছে তো চলবে আর কি, এখনো চলবে। একদম ভোটটা এসে গেছে কাছে তো। হ্যাঁ, ভোটের বাজার আর বলিস না, সাংঘাতিক। যাই হোক, আমি আর সময় নষ্ট করছি না, কারণ কখন না কখন আবার কানেকশানও চলে যেতে পারে, আর সমস্ত কিছুই সমস্যা হতে পারে। সেই জন্য আমি শুরু করে দিচ্ছি। যারা পরে এসছো জয়েন করে যেও, আর নইলে রেকর্ডিং শুনে নিও আর কি। অনিন্দিতা এসছে, ঠিক আছে। আচ্ছা, আজকেও আমি ঠাকুরের গল্প বলবো তোমাদের, দুটো ছোট ছোট ঠাকুরের ঘটনা তোমাদের শোনাই, রাম ঠাকুরের। একবার রোহিণী কুমার মজুমদার, যার কথা আমি আগেও অনেকবার বলেছি, উনি হচ্ছেন শ্রী শ্রী রাম ঠাকুরের একজন খুবই কাছের মানুষ, কাছের শিষ্য আর কি ছিলেন। তো ওনার একটি সন্তান হয়েছিল, তার যখন 8 মাস বয়স, সেই বাচ্চাটি মারা যায়। তো শুনতে পাচ্ছ তো? ডিস্টার্ব হচ্ছে না তো? তো তখন আমার খুব অসুবিধে হচ্ছে। যাই হোক, ওই বাচ্চাটি যখন 8 মাস বয়স, তখন বাচ্চাটি আর কি মারা যায়। তো বাচ্চাটি মারা যাওয়ার মোটামুটি ওই 18 দিন মতন আগে ঠাকুর রোহিণীবাবুর বাড়ি এসেছিলেন। তো রোহিণীবাবুর বাড়িতে ঠাকুর এসছেন বলে ওরা খুব আনন্দিত, কিন্তু বাচ্চাটি খুব অসুস্থ ছিল। এবারে ঠাকুর তো খুব আসার পর থেকেই ঠাকুর খুব অস্থির হয়ে আছেন, পায়চারি করছেন বারবার, মানে রাত্রিবেলায় বিছানার মধ্যে উঠে বসে আছেন, কি করছেন। হ্যাঁ, তাই দেখে ওরা সবাই জিজ্ঞেস করছে যে ঠাকুর আপনি এত অস্থির হচ্ছেন কেন? তা ঠাকুর তো মুখে কিছু বলেননি। আসলে ওই বাচ্চাটাকে নিয়ে ঠাকুর খুবই উদ্বিগ্ন মনে মনে ছিলেন। তো এবারে একদিন ওই রকমই 18 দিনের বাদে বাচ্চাটা মারা যায়, ঠাকুর আসার 18 দিন বাদে। তো এই প্রথম দিন ওরকম অস্থির হয়েছে ঠাকুর। দ্বিতীয় দিন ঠাকুর ওদের নিয়ে রামকৃষ্ণ মিশনের দিকে বলছে চলুন একটু হাঁটতে হাঁটতে ওই দিকটা যাই বলে, ওনার স্ত্রীকে নিয়ে, রোহিণীবাবুর স্ত্রী এবং রোহিণীবাবুকে নিয়ে ঠাকুর রামকৃষ্ণ মিশনের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে এক জায়গায় দাঁড়িয়ে পড়ে বলছেন একটা লতা মতন দেখা যাচ্ছে। তো হ্যাঁ, খুব অসুবিধা হচ্ছে তোমাদেরও না? শুনতে অসুবিধা হচ্ছে না?
হ্যাঁ, এরা নাটক করার সময় পেল না, কী সব ভুতুড়ে আওয়াজ ফাওয়াজ করছে। যাই হোক, তারপরে ভদ্রলোক এই ঠাকুর বলছেন যে দেখো ওইখানে যে লতাটা দেখতে পাচ্ছ, ওই লতাটা খুব ভালো, ওটাকে চিনে রাখো। ওই লতাটা যদি কারোর খুব মাথার যন্ত্রণা হয়, মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে বা মাথার কোনো সমস্যা মানে হচ্ছে, খুব কষ্ট পাচ্ছে, তখন সেই রুগীকে ওই লতাটা যদি মাথায় জড়িয়ে দেওয়া যায়, পেঁচিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু সেই রুগীর ব্যথা যন্ত্রণা নিমেষের মধ্যে ঠিক হয়ে যায় বলে একটা লতা দেখালেন, লতাটা চিনিয়ে দিলেন, বললেন এইটা দেখুন। তো ওরাও দেখলো, দেখে আর তারপর তো চলে এসছে। এবারে দ্বিতীয় দিন ঠাকুর আবার উঠে বসে আছেন, আর বাচ্চাটা তখন খুব জ্বর বমি এই সমস্ত চলছে। বাচ্চাটাকে নিয়ে মা একেবারে অস্থির হয়ে আছে। তো ঠাকুরও খুব অস্থির হয়ে বসে আছেন, মাঝরাত্রিরে দিক ওদিক তাকাচ্ছেন। তখন রোহিণীবাবু বলছেন যে ঠাকুর আপনি কি খুঁজছেন? তখন বলছে যে এইখানে তোমার বাড়ির এইখানে একখানা বট গাছ ছিল, অনেক দিন আগে দেখেছিলাম বটের চারা, সেই বট গাছটাকে আমি খুঁজছি। তখন বলছেন যে কেন বট গাছটাকে খুঁজছেন? তখন বলছে ওই বট গাছটা খুব উপকারী একটা গাছ, ওটা কি আছে? তখন রোহিণীবাবু ওই বট গাছটার মানে দিকে দেখালেন যে হ্যাঁ, বট গাছটা এখনও আছে, ছোট্ট মতন একটা চারা গাছ। তখন ঠাকুর বললেন যে দেখো, এই যে বট গাছটা দেখছো, এর পাতা, এর শেকড়, এর ছাল যদি নিয়ে একসঙ্গে বেটে কোনো যার নাভিশ্বাস উঠে গেছে, এরকম শ্বাস উঠে গেছে, এইরকম রুগীকে যদি বেটে একটুখানি রস খাওয়ানো যায়, তাহলে কিন্তু সে সঙ্গে সঙ্গে বেঁচে ওঠে। তখন রোহিণীবাবু স্ত্রী বলছেন যে ঠাকুর এ কী বলছেন, যার নাভিশ্বাস উঠে গেছে তাকে এই রস খাওয়াবে কী করে? সে তো খেতে পারবে না। আমরা যে চেষ্টা করতে হবে, যেটুকু ভেতরে যাবে, না গেলে বাকি যে রসটা থাকবে সেটা কিন্তু তার নাভিতে লেপে দিলে সে কিন্তু আর মারা যাবে না, সে তার শরীর ঠিক হয়ে যাবে এবং সে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে। একথা ওদের বললেন যে দেখে রাখুন, এটা খুব উপকারী গাছ। এই বলে এবার তৃতীয় দিন ঠাকুর আর থাকলেন না। ঠাকুর বললেন আমাকে এবার যেতে হবে বলে উনি হঠাৎ করেই চলে গেলেন। তো এর 15 দিন বাদেই ওই বাচ্চাটা হঠাৎ করে খুব শরীর খারাপ, মা ডাকছে বাবাকে, রোহিণীবাবুকে, দেখে যাও খোকা কেমন করছে। গিয়ে তখন তাড়াতাড়ি করে সঙ্গে সঙ্গে ডাক্তার ডাকানো হলো। ডাক্তার বলল না, ভয়ের সেরকম কিছু নেই, এরকম অসুস্থতা তো হয়ই, আমি যে ওষুধ দিচ্ছি তাতে কমে যাবে বলে এই 2টো ওষুধ দিচ্ছি, 2টো পুড়িয়া খেলেই বাচ্চাটা সুস্থ হয়ে যাবে। তখন দেওয়া হলো, কিন্তু সে ওষুধও কোনো কাজ দিল না, বাচ্চাটা কিন্তু মারা গেল। তখন সবাই বলছে যে রোহিণীবাবুকে যে ঠাকুর এসেছিলেন, ঠাকুর তোমার বাচ্চাকে দেখেছেন, ঠাকুর তোমাদের কোনো ওষুধের কথা বলেননি? তখন বলছে যে তখন ওদের মনে পড়ে গেল, হ্যাঁ তো ঠাকুর তো এই কথা বলেছিলেন যে এই লতাটা মাথায় দিলে, মাথার মধ্যে বেঁধে দিলে ব্যথা যন্ত্রণা কমে যাবে, আর এটা নাভিশ্বাস, ওটা মানুষকে যদি এটা বেটে খাওয়ানো হয়। আমাদের তো মাথা থেকে সব উড়ে গেছে, আমরা তো কিছুই করিনি এই সমস্ত। তখন খুব কান্নাকাটি যেমন হয়, ওইটুকুনি শিশু চলে গেলে বাবা মায়ের মনের অবস্থা। তখন ঠাকুরকে চিঠি লিখলেন রোহিণীবাবু যে ঠাকুর আমার খোকা আর নেই, খোকা মারা গেছে। তখন ঠাকুর বললেন দেখো, ভবিতব্যকে তো সবসময় খণ্ডানো যায় না, ভবিতব্যকে খণ্ডানো যায় না। ও বাচ্চা চলে গেছে, ভালোই হয়েছে, ও যদি না চলে যেত আপনার স্ত্রী কিন্তু মারা যেতেন। আর আমি তো ওষুধ সবই বলে এসেছিলাম, তাহলে কেন আপনারা সেটা দেননি? আসলে ওটা ভবিতব্য, ওর চাওয়ার কথাই ছিল, তাই চলে গেছে। তো কথায় বলে না, ভবিতব্যকে কখনোই খণ্ডানো যায় না। হাতের কাছে ওষুধ থাকা সত্ত্বেও ওনারা প্রয়োগ করতে পারলেন না। এইটা একটা ঘটনা। আর দ্বিতীয় ঘটনাটা বলি। হ্যাঁ, গুরুদেব, একটু আওয়াজটা কমেছে না? সুবিধা হচ্ছে? এবার শুনতে পাচ্ছ তো? হ্যাঁ, আচ্ছা, দ্বিতীয় ঘটনা চলে যাই। তো এটা হচ্ছে, এটাও রোহিণীবাবুর বাড়িরই একটা ঘটনা। রোহিণীবাবুর বাড়িতে তখন রমেশচন্দ্র রায়চৌধুরী বলে একজন ভদ্রলোক, মানে
অল্প বয়সী ছেলে আর কি, সবে সে ডাক্তারি পড়ছে, হোমিওপ্যাথি ডাক্তারি পড়ছে, সেই জন্য গ্রাম থেকে চলে এসছে ওনার বাড়িতে থেকে পড়াশোনাটা করবে বলে। তো ওইখানে তো সেই ভদ্রলোক, সেই ছেলেটি আর কি, রমেশবাবু হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়েছেন। মানে এত জ্বর, প্রচণ্ড হাই ফিভার, কিছুতেই জ্বর কমছে না, সে একেবারে সাংঘাতিক অবস্থা। ডাক্তাররা না বুঝে উঠতে পারছে না যে কিসের থেকে এরকম জ্বর হচ্ছে, এই হচ্ছে। তখন সেই সময় ঠাকুর এসেছেন রোহিণীবাবুর বাড়িতে, এসে শুনছেন যে রমেশের এরকম অবস্থা, রমেশের খুব বাড়াবাড়ি রকমের জ্বর হয়েছে। মানে তখন উনি দেখতে গেছেন রমেশকে, ঘরে ঢুকেছেন, ঢুকে দেখছেন যে রমেশ এরকম মানে মুমূর্ষু অবস্থায় পড়ে আছে, প্রচণ্ড হাই ফিভার। দেখে উনি কাছে আর যাননি। তখন গিয়ে বলছেন যে রোহিণীবাবুকে বলছেন যে রোহিণীবাবু, রমেশের কিন্তু কালা জ্বর হয়েছে, কালা জ্বর তো ভালো না, কালা জ্বরে বাঁচানো যায় না, এরকম বলছে। তখন ডাক্তারদের কাছে তাও বলা হয়েছে যে ওনার কি কালা জ্বর হয়েছে? ডাক্তাররা বলছে না, এটা তো কালা জ্বরের কোনো সিমটম না, কালা জ্বর হয়েছে বলে তো মনে হচ্ছে না, এরকম বলছে ডাক্তাররা। তা কিন্তু দিন দিন ওনার অবস্থা খুব খারাপের দিকে চলে যাচ্ছে রমেশবাবু। তখন একদিন আবার ঠাকুর ওনার ঘরে গিয়ে রমেশবাবুর মাথায় হাত দিতে রমেশবাবু একবারে পা জড়িয়ে ধরে, কোনো মতে গড়িয়ে গড়িয়ে এসে পাটা জড়িয়ে ধরেছে ঠাকুরের, ধরে বলছে যে ঠাকুর আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে ওষুধ দিন, নইলে আমি আর বাঁচবো না। তখন ঠাকুর বলছে তোমারে তো ভালো ডাক্তার দেখতেছে, তুমি কেন এরকম করছো, তোমার ঠিক হয়ে যাবে এইসব। বলছে না, আমি কিছুতেই পা ছাড়বো না, আপনি যতক্ষণ না আমাকে ওষুধ দেবেন আমি আপনার পা ছাড়বো না বলে প্রচণ্ড কান্নাকাটি, কিছুতেই ঠাকুরের পা ছাড়ছে না। তখন ঠাকুর বললেন আচ্ছা দেখছি, তুমি আমার পা ছাড়ো, আমি দেখছি বলে ঠাকুরের পা ছেড়ে, তখন ও ঠাকুরের পা ছেড়ে দিয়েছে। তখন ঠাকুর তো চলে এসছেন, এসে রোহিণীবাবুকে বলছেন চলেন তো আমার সাথে, বলে উনি হাঁটছেন রাস্তা দিয়ে, রোহিণীবাবুও হাঁটছেন। হাঁটতে হাঁটতে ওনারা একটা 3 রাস্তার মোড়ে এসে পৌঁছেছেন। তো 3 রাস্তার মোড়ে আসার পরে রোহিণীবাবু ঠাকুর বলছেন যে এই রাস্তাগুলো কোন দিকে কোনটা কোন দিকে গেছে একটু বলুন তো। তখন রোহিণীবাবু বলছেন যে একটা গেছে জঙ্গলের দিকে, আর একটা গেছে শহরের দিকে, আর একটা অন্য দিকে। তখন রোহিণীবাবুকে উনি বলেছেন যে আপনি এবার ফিরে যান, আমি একটু আসছি, আমার একটু দেরি হবে বলে রোহিণীবাবুকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। এবং উনি হাঁটতে হাঁটতে সেই জঙ্গলের রাস্তা ধরেছেন। জঙ্গলের রাস্তায় বেশ অনেকক্ষণ কেটে যাওয়ার পর উনি ফিরেছেন। ফেরার পর সে একটা শেকড় দিয়ে রোহিণীবাবুর স্ত্রীর হাতে দিয়ে বলেছেন যে এই শিকড়টা একদম ঘষে, চন্দনের মতো করে ঘষে এইটা একবার খাওয়ান, রমেশবাবুকে খাওয়ানো হোক, তারপরে যদি জ্বর না কমে তাহলে দ্বিতীয়বার খাওয়াবেন, কিন্তু জ্বর কমে গেলে আর দেওয়া যাবে না ওষুধটা। তো ঠিক আছে, তাই গুরুদেবের কথা শুনে ওরকম করে ওই শেকড় বেটে ভালো করে আস্তে আস্তে করে রমেশবাবুকে খাওয়ানো হয়েছে। তো রমেশবাবু খাওয়ানোর পর মোটামুটি 1 ঘন্টা খানেক মধ্যেই রমেশবাবু প্রচণ্ড ঘাম দিয়ে করে জ্বর ছাড়ছে, প্রচণ্ড ঘাম হচ্ছে, একদম গা হাত পা ঠান্ডা হয়ে গেছে, মানে খুব ঠান্ডা হয়ে গেছে গা হাত পা। তখন সবাই ভয় পেয়ে গেছে যে কী হলো, এত ঠান্ডা কেন হয়ে গেছে গা হাত পা, টেম্পারেচার একদম 97-এ নেমে গেছে। তখন ডাক্তাররাও ভাবছে যে কী হলো, এটা কি মানে এত ঠান্ডা হয়ে গেছে কেন, আর উনি খুব নেতিয়ে অবসন্ন হয়ে পড়েছে রমেশবাবু। তারপরে গুরুদেব তখন ওদের জিজ্ঞেস করছে যে রমেশবাবু এখন কেমন আছেন, রমেশবাবুর কি জ্বর ছেড়েছে? তখন বলছেন হ্যাঁ, রমেশবাবুর তো জ্বর ছেড়েছে ঠাকুর, কিন্তু ওর গা একেবারে প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে। তো শুনলেন, শোনার পর বেশ কিছুক্ষণ বাদে ঠাকুর রমেশবাবুর ঘরে গেলেন, গিয়ে দেখছেন যেরকম ঠান্ডা হয়ে গেছে গা হাত পা, মানে জ্বর কমে গেছে একদমই, আর খুবই অবসন্ন হয়ে শুয়ে আছেন। তখন উনি ওনার মাথায় হাত বুলিয়ে দিলেন, দিয়ে বললেন আপনি এবার সুস্থ হয়ে যাবেন রমেশবাবু, আপনি এবার চোখ মেলেন, আপনি এবার তাকান, উঠে বসেন,
এরকম করে করে 2-3 বার ডাকার পর রমেশবাবু চোখ মেললেন, চোখ মেলে ঠাকুরকে দেখে তাড়াতাড়ি করে হুড়মুড় করে উঠে বসেছেন। উঠে বসে বলছে, এখন কেমন বোধ করছেন আপনি? তখন বলছে যে রমেশবাবু বলছে, আমি এখন ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে ঠাকুর, আমি সুস্থ আছি, আমার খুব খিদে পেয়েছে। তখন ঠাকুর সবাইকে বললেন যে রমেশবাবুকে এক্ষুনি কিছু খেতে দিন, ওনার খুব খিদে পেয়েছে। তখন সবাই খাবার দাবার দেওয়া হলো, উনি খেলেন। খাওয়ার পর ওনাকে বলা হলো যে তুমি এবার বিশ্রাম নাও, শুয়ে পড়ো, ঘুম পেলে ঘুমিয়ে পড়ো, তুমি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বলে ঠাকুর বেরিয়ে এলেন। এরপরে যে ডাক্তার দেখছিল, বিরাট বড় ডাক্তার, সে এসে বলছে যে এটা কি করে ঘটলো, এটা কি করে সম্ভব হলো, তো মিরাকেল ঘটে গেছে, এরকম মানে অদ্ভুত ব্যাপার ঘটনা ঘটেছে। তখন সবাই বললো যে ঠাকুর ওকে ওষুধ দিয়েছিলেন, সেই ওষুধ খেয়েই ওনার এটা সুস্থ হয়ে গেছে। তো এই ছিল আজকে ঠাকুরের গল্প। তোমরা সবাই চলে গেলে নাকি? মানে ডিস্টারবেন্স হচ্ছে বলে কাউকেই দেখতে পাচ্ছি না, একজন কেউ আছে বোধহয়। আচ্ছা, এবারে আমি ছোট দুটো গল্প বলবো। তোমরা শুনছো না? সবাই চলে গেছো, আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, আছো, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এবারে আমি দুটো ঘটনা বলবো আজকে তোমাদের কাছে। প্রথম ঘটনা আমাকে পাঠিয়েছে ঐন্দ্রিলা মজুমদার। ও আজকে দেখছে না লাইভটা, জানি না, পরে হয়তো দেখবে। তো ওর কাছ থেকে শোনা একটা ঘটনা বলছি। হ্যাঁ, মধুমিতা, শোনো তোমরা, দেখো কেমন লাগে। সুদীপ্তা, হ্যাঁ, আচ্ছা। তারপরে ওই জেলা যে ঘটনাটা বলেছে সেটা তোমাদের বলি আর কি। এক ভদ্রলোক নতুন একটা বাড়ি কিনেছে, ভদ্রলোক ভদ্রমহিলা দুজনে থাকে আর কি, মানে স্বামী স্ত্রী। তারা একটা নতুন বাড়ি করেছে, নতুন এলাকায় বাড়ি করেছে আর কি। সেইখানে তারা গেছে, গিয়ে যাওয়ার পর যেমন হয় ঘর সংসার গুছিয়ে নিচ্ছে। তো এবার একটা কাজের লোকের দরকার খুবই। তো চারিদিকে নতুন জায়গা, তো কাউকেই চেনে না সেরকম যে কাজের লোকের সন্ধান করবে কিন্তু কাজের লোকের আবার দরকারও। আশেপাশের একটা দুটো বাড়ির লোকের সাথে আলাপ টালাপ হয়েছে ওদের। তো সবাইকে একটু বলা হয়েছে যে যদি কোনো ভালো কাজের লোক, বিশ্বস্ত কোনো কাজের লোক থাকে একটু পাঠিয়ে দেবেন, তাহলে আমাদের খুব সুবিধা হয়, আমরা তো এদিকে কাউকেই চিনি না সেরকম। তখন ওরা বলেছে ঠিক আছে, আমরা দেখছি। তো হঠাৎ একদিন এরকম দুপুরবেলা দরজায় নক করেছে, ভদ্রলোক বাড়িতে ছিলেন না, ভদ্রমহিলা দরজা খুলেছে। খোলার পর দেখছে যে একটা অল্প বয়সী বউ আর কি, হাতে অনেক গোছা কাচের চুড়ি পরা, হ্যাঁ, কপালে একটা বড় কালো টিপ মানে শাড়ি পরেছে, উঁচু করে শাড়ি পরেছে, একটু নন বেঙ্গলি টাইপের দেখতে, কিন্তু বাংলাতেই কথা বলছে মহিলা। বলছে, ও বৌদি, আমাকে কাজে রাখবে, আমি ঠিকই কাজ করি, বাসন মাজা, ঘর মোছা এই সমস্ত করি, তুমি আমাকে কাজে রাখবে গো, আমার খুব কাজের দরকার। তখন মহিলা ওকে ঘরে ঢুকিয়েছে, ভদ্রমহিলা ওকে ঘরে ঢুকিয়ে জিজ্ঞেস করেছে যে কোথায় থাকো। বলছে আমি সামনেই ওই বস্তিটাতে থাকি, আমার স্বামী রিক্সা চালায়, আর আমার বেশি দিন বিয়ে হয়নি, 2 বছর মতন হয়েছে বিয়ে হয়েছে। তো আমার স্বামী খুব খারাপ, আমার স্বামী আমাকে সব নিয়মিত পেটায়, প্রচণ্ড মারধর করে, মদ খায়, গালিগালাজ করে, আর সবসময় আমার কাছ থেকে টাকা চায়। কিন্তু আমি টাকা কোথায় পাবো? আমি তো কোনো কাজকর্ম করি না, আমি কোথায় টাকা পাবো? আর টাকা চাইলে, টাকা না দিলে
ও আমাকে যে টাকা এনে দেয় তাতে আমার সংসারই চলে না, আমি তার থেকে বাঁচিয়ে ওকে কী করে মদ খাওয়ার টাকা দেবো। আর টাকা না পেলেই আমাকে প্রচণ্ড মারধর করে। সেই কারণে আমি ভাবছি এবার থেকে আমি একটা কাজে লাগবো, আমারও কিছু তাহলে সুবিধা হয়, আমার সংসারেরও সুবিধা হয়, আর হয়তো এই অত্যাচারটাও একটু বন্ধ হবে, এইসব ভেবে খুব করুণ কাহিনী আর কি ভদ্রমহিলাকে বলবো। তো ভদ্রমহিলা বললো ঠিক আছে, আমার তো কাজের লোকের দরকার আছে, তুমি থাকো তাহলে, কাজ করো আমার বাড়িতে, কোনো সমস্যা নেই, আমরা দুজন মানুষ, এই তো ঘরদোর দেখে নাও, আর বাসনও কম করবে, এই করবে, যাই হোক ওর সাথে নেগোসিয়েশন করে নিল কত টাকা পয়সা নেবে টেবে। তো কাজ করতে আসতো, পায়ে রূপোর মল পড়ে ঝুমঝুম করে আওয়াজ হতো তার পা যখন চলতো আর কি। আর সেই এখন তো মানে এটা খুব একটা বেশি দিনের ঘটনা নয়। তো এখনকার সব কাজের লোকরাই দেখবে সেই ডান্ডি দিয়ে ঘর মোছে, এখন আর ন্যাতা ফ্যাতা বালতি নিয়ে আজকালকার কাজের লোকরা কিন্তু ঘরদোর মোছে না। তো যাই হোক, সে রোজ দিনও কাজ করতে আসতো। এর মধ্যে হয়েছে কি, এটা তো ফ্ল্যাট বাড়ি না, ওটা নিজের একতলা একটা বাড়ি, ওদের কলপাড় আছে, সেই কলপাড়ে নিয়ে গিয়ে বাসন টাসন ধোয়া এই সমস্ত ব্যবস্থা আছে। আর হ্যাঁ, মপ দিয়ে বাসন টাসন ধোয় ওখানে কলপাড়ে নিয়ে গিয়ে, আর ঘরে এনে বালতিতে ওই মপ দিয়ে ঘর মোছে আর কি। তো বেশ কিছুদিন, দিন 15-1 মাস মতন কাজ করেছে, ঠিকঠাকই কাজ করছে মহিলা এসে না, রাজ্যের গল্প করে, ওরও ভালোই লাগে, সময়টা একটু কাটেও যখন আসে, কাজ করে, কাজ করতে করতেই গল্প করে। তো হঠাৎ করে ভদ্রমহিলা খেয়াল করছে যে সংসারে কিছু কিছু জিনিস পাওয়া যাচ্ছে না। প্রথম দিকে চামচগুলো রোজই মাজতে দেওয়া হয়, হঠাৎ দেখছে একটা দুটো চামচ মিসিং। তো ওকে জিজ্ঞাসা করলে বলে, বৌদি আমি তো কলপাড়ে নিয়ে গিয়ে যা পেয়েছি তাই মেজেছি, আর তো ছিল না, তাহলে জানি না ইঁদুরে নিয়ে কিন্তু জানি না, এসব বলছে। তো ভদ্রমহিলা প্রথম ভেবেছে কী জানি কী হবে, ছোটো জিনিস হয়তো কোথাও পড়ে টরে গেছে, আমি হয়তো খেয়াল করিনি, অত আমল দেয়নি। এরপর দেখছে কাঁচের গ্লাস একটা দুটো নেই। হ্যাঁ, এই কাঁচের গ্লাস কী হলো গো, ওই কাঁচের গ্লাসটা ছিল যে রোজ দিন মাজতে দিই। তখন বলছে যে আমি তো জানি না বৌদি, বোধহয় ভেঙে টেঙে গেছে, আমি তো কিছু ভাঙিনি, এরকম বলছে। তো ভদ্রমহিলা তখন একটু সন্দেহ হচ্ছে যে এরকম কি কেন এরকম করছে মেয়েটা, কিছু কি এরকম স্বভাব আছে একটু, এটাই বুঝতে পারছে না। তো কার কাছে আর জিজ্ঞেস করবে, সেরকম পরিচিত কেউ নেইও। তখন আবার এই কিছুদিন যায়, আবার দেখছে একটা দুটো জিনিস পাওয়া যাচ্ছে না, এরকম করতে করতে এখনও বুঝতে পেরেছে যে
এবার শোনা যাচ্ছে? দেখো তো, শোনা যাচ্ছে? এবার যাচ্ছে না? আচ্ছা, কোন অবধি বলেছিলাম বলো তো? ও তাহলে মাইক্রোফোনটার কোনো সমস্যা হয়েছিল বোধহয়। ঠিক আছে, মাইক্রোফোন ছাড়াই আমি তাহলে বলছি। জানি না, এটা আবার লাগালে হয়তো আবার শোনা যাবে না। একে তো মানে ডিস্টারবেন্সের শেষ নেই। হ্যাঁ, গ্লাস চুরি, ওই রকম টুকটাক না জিনিসপত্র চুরি হতে শুরু করলো। হ্যাঁ, এরপর দেখা গেল একটু মশলাপাতিও চুরি যাচ্ছে, এটা ওটা চুরি যাচ্ছে, কিন্তু ওকে বললেও ও কিছুতে স্বীকার করে না। প্রথম প্রথম ভদ্রমহিলা ভেবেছিল গরিব মানুষ যাকে একটু আধটু জিনিস যাচ্ছে যাক, কিন্তু এমনিতেও তো ঠিকই আছে, আমি তো সবসময় বাড়িতেই থাকি, বড় সড়ো চুরির চামারি তো করতে পারবে না, এরকম ভেবে বেশ কিছুদিন 2-3 মাস তো চলে গেছে এরকমভাবে। ওর কাজ গেলে আর কাজ পাবে না, এইসব ভেবে চিনতে কিছু বলেনি। আর ওর হাজব্যান্ডকেও বলেছে যে দেখো এরকম ও কিন্তু চুরি চামারি করছে, আমার ভালো লাগছে না। তখন হাজব্যান্ড বলছে রোজ দিন এরকম তুমি আমার কাছে বলছো, তোমার না পোষালে ওকে ছাড়িয়ে দাও। তখন ও বলছে ঠিক আছে, আমি দেখছি নতুন কোনো কাজের লোক পেলে আমি ওকে ছাড়িয়ে দেবো, ওকে আর রাখবো না। তো এরকম খোঁজ খবর নিচ্ছে, নতুন কাজের লোকের খোঁজ খবর নিচ্ছে পাড়াতে। আর ওকে বলেছে যে শোনো, এই মাসের মাইনে নিয়ে তুমি কাজটা ছেড়ে দাও, আমি আর তোমাকে রাখবো না। তখন ও খুব কান্নাকাটি করছে, বৌদি তুমি আমাকে ছাড়িয়ে দিও না, আমার আর কোনো কাজ নেই, আমাকে এবার আবার এখন একটুখানি শান্তি আমি পেয়েছিলাম, আবার আমাকে মারধর করবে, আমার আমার কিন্তু আর বাঁচার কোনো উপায় থাকবে না, আমাকে ভীষণ অশান্তির মধ্যে পড়তে হবে বলে খুব ইনিয়ে বিনিয়ে কান্নাকাটি শুরু করেছে। তো ও বলছে যে দেখো আমার ঠিক ভালো লাগছে না, আমার ঠিক পোষাচ্ছে না, আমি কি করব বলো, তুমি অন্য কোনো বাড়িতে কাজ খুঁজে নাও, আমার আমার বাড়িতে তোমার আর কাজ করা চলবে না বলে ওকে ছাড়িয়ে দিয়েছে। তো ছাড়িয়ে দিয়েছে, এবার নতুন কাজের লোক এসে কাজ টাজ করছে, ওরা ঠিকই আছে। এর মধ্যে হঠাৎ করে একদিনকে দুপুরবেলা ভদ্রমহিলা শুয়ে আছে, আর বাইরে ঝমঝম করে বৃষ্টি নেমেছে। তখন আর ভদ্রলোক তখন অফিসে গেছে, মানে দুপুর হয়ে গেছে, দুপুরবেলায় যেন মানে অন্ধকার ঘনিয়ে এসছে, এত জোরে বৃষ্টি পড়ছে। তো হঠাৎ ওই দরজায় কে নক করেছে, ঠক 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 করে আওয়াজ হচ্ছে। তখন দরজা খুলে দেখছে যে ওই কাজের মেয়েটা এসে দাঁড়িয়ে আছে। বলছে দু চোখ দিয়ে জল পড়ছে, ভিজে গেছে পুরো, আর কাঁদছে, আর বলছে যে বৌদি আপনি আমাকে রাখলেন না তো, আপনি আমাকে রাখলেন না তো, খুব অন্যায় করলেন আমার সাথে, খুব অন্যায় করলেন আমাকে ছাড়িয়ে দিয়ে। তখন বলছে এরম বৃষ্টির মধ্যে এসে তুমি এইসব কথা বলতে এসছো, যাও যাও এখন বাড়ি যাও, আমি আমি কোনো অন্যায় করিনি, তুমি অন্য কোনো বাড়িতে কাজ খুঁজে নাও বলে ওকে করে দিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। এর মধ্যে হঠাৎ করে একদিন দেখছে তো ওর বর আসতে ওকে বলেছে, বরকে বলেছে জানো আবার এসেছিল, এসে এসব আমাকে একটু শাসি মতন গেল যে তুমি খুব অন্যায় করেছো বৌদি, তুমি খুব অন্যায় করেছো আমার সাথে, এই সমস্ত বলে গেল। তো বলছে বাদ দাও তো ওদের কথা, তুমি অন্যায় করেছো, আরে তুমি চুরি করতে কেন, তুমি একটা বাড়িতে ভদ্রভাবে কাজ করতে পারো নি, তোমাকে অন্যায় করেছে বলছে। তো যাই হোক, এসব নিয়ে ওদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কথা হয়েছে। এর মধ্যে হঠাৎ করে একদিন ভদ্রলোক বাড়ি এসছে, বাজার থেকে বাড়ি এসে বলছে যে একটা খুব খারাপ খবর শুনলাম। তখন বলছে যে কি খারাপ খবর? বলছে আচ্ছা তুমি বলেছিলে না 2-3 দিন আগে তোমার দুপুরবেলায় মেয়েটা তোমার কাছে এসে এসব মস্ত বলে গেছে। তখন বলছে যে হ্যাঁ বলেছে তো। বলছে কী করে মেয়েটা আসতে পারে, ও নাকি শুনলাম আরও তুমি যেদিন ছাড়িয়ে দিয়েছো তার 2-3 দিন বাদেই নাকি সুইসাইড করেছে, হ্যাঁ, গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে। তখন তো শুনে তো মাথায় হাত, সে কি কথা, এ কি এইরকম একটা পরিণতি হবে আমি তো ভাবতেও পারিনি, এ কি আমার জন্য হল, মানে বউটা খুব অনুতপ্ত, বলছে আমি ছাড়িয়ে দিয়েছি বলে। তখন বরকে বোঝাচ্ছে যে এটা কোনো কথা হলো, তুমি ছাড়িয়ে দিয়েছো বলে ও সুইসাইড করেছে, এটা তো হতে পারে না, আরও তো অন্য কোনো বাড়িতেও কাজ খুঁজে নিতে পারতো, অন্যরকমভাবে বাঁচার চেষ্টা করতে পারতো, ওই কারণে হয়েছে তুমি ভাবছোই বা কেন, তোর হাজব্যান্ডটা তো ওরকম খারাপ। যাই হোক, খুব ওদের মন টন খারাপ হয়ে গেছে।
এরকম একটা ঘটনা শুনে। আর মনের মধ্যে খটকা যে দুপুরবেলা এলো সেদিন তো তাহলে বেঁচে ছিল, কিন্তু ও শুনে এসছে যে যেদিন এসছে তার 2-3 দিন বাদেই, যেদিন ছাড়িয়ে দেওয়া হয়েছে তার 2-3 দিন বাদেই নাকি সুইসাইড করেছে। তাহলে এই মেয়েটা এলো কী করে? যাই হোক, মনের মধ্যে একটা খটকা রয়েই গেছে। তো এর মধ্যে শুরু হয়েছে বাড়িতে একটা সাংঘাতিক উপদ্রব, অদ্ভুত উপদ্রব শুরু হয়েছে বাড়িতে। হঠাৎ করে দেখছে যে ঘরের মধ্যে ফিনাইল দিয়ে যে ঘরটার মোছে না, সেই ফিনাইলের গন্ধ, হঠাৎ ভুর করে সারা ঘরে ফিনাইলের গন্ধ বেরোচ্ছে। অর্থাৎ ঘর মোছার কোনো ব্যাপারই নেই, তখন কেউ ঘর মুছেও যায়নি, কিছুই না। কী ব্যাপার হলো, এত এত ফিনাইলের গন্ধ আসছে করতে। যাই হোক, কিছু আর ভাবেনি, চলে গেছে, মানে কাটিয়ে দিয়েছে আর কোনো ভাবনাটাকে, চিন্তাটাকে আর অত আমল দেয়নি। তারপরে হঠাৎ করে দেখছে যে বাথরুমের দিকে যাচ্ছে, বাথরুমে গেছে, বাথরুম থেকে যেই বেরিয়ে দেখছে বাথরুমের পাশেই মপটা, যে ঘর মোছার মপ যেটা, সেটা থাকে অন্য জায়গায়, সেটা হঠাৎ ওইখানটা দাঁড় করানো রয়েছে। ভাবছে এই কি, এটা তো এক্ষুনি যাওয়ার সময়, বাথরুমে যাওয়ার সময় তো দেখতে পাইনি, এটা এইখানে দাঁড় করানো এখন রয়েছে কেন? আবার নিয়ে গিয়ে জায়গা মতো রেখে দিয়েছে। ও মা, এই ঘটনাটা মাঝে মধ্যেই ঘটতে শুরু করলো। হঠাৎ করে ঘরে ফিনাইলের গন্ধ পাওয়া যাচ্ছে, ভুরভুর করে হচ্ছে, হঠাৎ করে মপটা এদিক থেকে ওদিকে চলে যাচ্ছে। আবার রান্নাঘরে গিয়ে বাসন টাসন গুছিয়ে রেখে এসছে, হঠাৎ দেখছে সব বাসনকুটো এলোমেলো, যেখানে যেটা রাখার কথা সেখানে সেটা নেই, কীরকম এলোমেলো হয়ে আছে। তোর বরকে বলছে যে দেখো কী সব হচ্ছে, এইসব হচ্ছে। তোর বর বলছে, দূর, তোমার মনের মধ্যে ওই এক ঢুকেছে, তোমার ওটা মনের ভুল, তুমি নিজেই মপটাকে এদিক ওদিক রাখছো আর তুমি ভাবছো যে মপটা নাকি হেঁটে চলে বেড়াচ্ছে। যাই হোক, বলছে হ্যাঁ, সবই আমার মনের ভুল, আমি ফিনাইলের গন্ধ পাচ্ছি, সেটাও আমার মনের ভুল, বাসনগুলো এদিক ওদিক রয়ে গেছে, সেগুলো আমার মনের ভুল। এটা আবার কখনো হতে পারে নাকি? মনের ভুল একদমই নয়, কিছু একটা ঘটছে আমার বাড়িতে। তখন ভদ্রলোক তো উড়িয়ে দিয়েছে, কিন্তু মনে মনে ভাবছে যে সত্যি যদি এরকম কিছু ঘটে থাকে তাহলে কি হবে। এর মধ্যে হঠাৎ করে একদিনকে আবার ভদ্রমহিলা শুয়ে আছে দুপুরবেলা, যত কিছু ঘটে ওই দুপুরের মধ্যে, যে সময়টা মেয়েটা কাজ করতে আসতো সেই সময়টা, দুপুরবেলা শুয়ে আছে, মানে একটু চোখটা লেগে এসছে। হঠাৎ মানে স্বপ্ন না আধো জাগরণ আধো ঘুম, এরকম একটা মেয়েটা, সেই মেয়েটা এসে বলছে, বৌদি কাজটা তুমি ঠিক করলে না, বৌদি তুমি কিন্তু আমার সাথে খুব অন্যায় করেছো, হ্যাঁ, তুই এখান থেকে যা বলে চমকে উঠছে। বলছে মনে হচ্ছে সমস্ত গাটা ভারী হয়ে গেছে, আর মুখের ওপর কেউ যেন একটা উঠে একদম গলাটা টিপতে আসছে। চিৎকার করার চেষ্টা করছে, চিৎকার করতে পারছে না, সে প্যারালাইজ মতন হয়ে গেছে। ওরে বাবা, এই দরজাটা বন্ধ কর। শিগগির দরজা বন্ধ কর, প্রচন্ড আওয়াজ আসছে। তো এসব উপদ্রব প্রচণ্ড রকমের শুরু হয়ে গেল। তখন ওর তো মানে পাগলের মতো দশা। ও বলছে, আমি আর এখানে থাকতে পারছি না, তুমি কিছু একটা ব্যবস্থা করো, এরকমভাবে চলতে থাকলে আমি তো পাগল হয়ে যাব। তখন হ্যাঁ, প্রচণ্ড চিৎকার, মানে তারপরে ওটা তখন খুব মুশকিল হয়ে পড়ে গেল। ওই ভদ্রলোক তাড়াতাড়ি ওই কাছে একটা বজরংবলীর মন্দির ছিল, সেখানে গিয়ে ওইখানকার পুরোহিতকে বলেছে যে এরকম ঘটনা আমার বাড়িতে ঘটছে, এটা কি মানে মনের ভুল? তখন উনি বলছেন যে কেন মনের ভুল কেন হতে যাবে, এরকম যখন ঘটছে আপনি এটাকে আমল দিচ্ছেন না, এটা তো কিছু একটা হতেই পারে, কিন্তু তার জন্য তো আমাকে আপনাদের বাড়ি গিয়ে দেখতে হবে। আপনি কিছু ফিল করেছেন? তখন বলছে যে হ্যাঁ, আমিও ফিল করেছি, আমি কিন্তু আমার স্ত্রীকে বলতে চাইনি, উনি ভয় পাচ্ছেন বলে। এরই মধ্যে হঠাৎ করে ঝুম ঝুম করে, ওই মেয়েটা যেমন নপুর করে হাঁটতো ওরকম আওয়াজ, রাত্রিবেলা ঝুম 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 করে কে যেন হেঁটে বেড়াচ্ছে ঘরের মধ্যে দিয়ে, কাঁচের চুরির ঝনঝন 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 আওয়াজ হচ্ছে। মানে ঘুম ভেঙে দুজনেই উঠে বসছে,
দুজন। এবারে ভদ্রলোক খুবই ভয় পাচ্ছে যে মানে এরকম হচ্ছে কেন, এ কী রে বাবা, সত্যিই তো তো এরকম তো অস্বাভাবিক ব্যাপার একটা ঘটতে শুরু করেছে। তখন তখন গেছে আর কি বজরংবলীর মন্দিরে গিয়ে এরকম বলেছে যে এরকম হচ্ছে, আমরা কিছুতেই থাকতে পারছি না, আপনি একবারে এর কোনো প্রতিকার হয় কিনা দেখবেন। তখন ওই ভদ্রলোক এসছে, এসে ঢুকেই বলছে যে হ্যাঁ, এখানে একটা নেগেটিভ ব্যাপার কিছু আছে, আপনার ঘরে কিছু নেগেটিভ ব্যাপার ঘটছে। আর আপনারা যেটা সন্দেহ করেছেন হয়তো সেটাই, হয়তো ওই মহিলা যে সুইসাইড করেছে সে মনে করে যে তার মৃত্যুর জন্য হয়তো বৌদি দায়ী, বৌদি ওকে ছাড়িয়ে দিয়েছে কাজ থেকে, কাজটা না ছাড়ালে হয়তো ওর স্বামী এত অত্যাচার করতো না, ওকে মরে যেতে হতো। এই ভেবেই কিন্তু ও একটা খারাপ ইয়ের মধ্যে আছে, মানে একটা অ্যাটাক করার একটা ব্যাপার আছে, আপনাদের এখানে ঢুকেছে। আর প্রথম কথা হলো, আপনারা একদম ওই মেয়েটির নাম উচ্চারণ করবেন না এই বাড়িতে, ওই মেয়েটিকে নিয়ে কোনো ভাবনা চিন্তা করা একদম চেষ্টা করবেন না, মানে ভুলে যেতে হবে। কারণ এইসব এন্টিটিরা যত আপনি ভাববেন তত এরা কিন্তু এদের পাওয়ারটা বেড়ে যায়। তো আমি যতদূর যা সম্ভব চেষ্টা করছি করে দেওয়ার, আপনাদের ঘরকে বেঁধে দিচ্ছি, মন্ত্র দিয়ে বেঁধে দিচ্ছি, বন্ধন দিয়ে দিচ্ছি, যাতে এখানে ভেতরে, ঘরের ভেতরে আপনাদের এই উপদ্রবটা একটু বন্ধ হয়। আর যদি আমার এইসব করার পরেও না হয়, তখন কিন্তু আপনাদের অন্য কারোর সাথে, অন্য ভালো বড় কোনো তান্ত্রিক বা কারোর সাথে যোগাযোগ করে এই সমস্যাটার আপনাকে সমাধান করতে হবে। মানে আমার যতটা ক্ষমতা আমি সেটা করব। আর আরও বলে টলে দিলেন হনুমান চালিসা পাঠ করতে, ঘরের সন্ধেবেলায় কর্পূর দিয়ে সারা ঘরে ইয়ে দিতে, কর্পূরের ধোঁয়া দিতে, এই সমস্ত কয়েকটা জিনিস উনি বলে দিলেন। তো সেইগুলো ওরা করতে লাগলো। সেইগুলো করার পরে সাময়িকভাবে অনেক দিন, বেশ কিছুদিন ওরা বেশ ভালোই আছে। হ্যাঁ, হঠাৎ একদিন ভদ্রমহিলা রান্নাঘরে কাজ করতে করতে হাত থেকে একটা কিছু পড়ে যায়, মানে কোনো বাসন কোসন পড়ে যায় হাতে, বা কিছু একটা পড়ে যায়, সেটা তুলবে বলে যেই উবু হয়েছে, হঠাৎ দেখছে ঠিক ওর মুখের কাছে এরকম ঝুঁকে পড়ে একজন, একটা কালো মতন মূর্তি, একটা ওই কালো একটা টিপ করতো এরকম, হ্যাঁ, নাকছাবি পরা, ওরকম একটা মুখ যেন হঠাৎ করে মনে হলো ঠিক সামনেটা এসে উবু হয়ে ওর দিকে বসে আছে। ও উবু হয়ে বসে তুলতে গেছে জিনিসটা, আর ওই ওরকম একটা মূর্তি সামনে, তো চিৎকার করে একদম ওরে বাবারে বলে চিৎকার করে, প্রচণ্ড জোরে চিৎকার করেছে। ওর বর দৌড়ে এসছে, কী হয়েছে বলে, মানে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতন ভয়ঙ্কর অবস্থা হয়েছে। তখন তাড়াতাড়ি করে ওকে ধরে মুখে চোখে জল দিয়ে করে কী হয়েছে পরে, তখন আর কিচ্ছু বলেনি। তখন আবার ছুটেছে সেই মন্দিরে, গিয়ে বলেছে যে এরকম এতদিন তো বেশ ভালোই ছিলাম, কোনো সমস্যা ছিল না, আজকে আবার হঠাৎ করে এরকম একটা সমস্যা দেখা দিয়েছে। তখন উনি বলছেন যে তাহলে তো ব্যাপারটা এখনও রয়ে গেছে মনে হচ্ছে, তো আপনারা একটা আপনাদের আমি একটা সন্ধান দিচ্ছি একজন তান্ত্রিকের, সেই তান্ত্রিকের কাছে গিয়ে আপনারা যান, গিয়ে সব কথা খুলে বলুন, তারপরে উনি যদি কিছু করতে বলেন সেটা করবেন। ওরা তখন সেই তান্ত্রিকের কাছে গিয়ে সব বলেছে। তখন তান্ত্রিক বলেছে হ্যাঁ ঠিকই আছে, কিন্তু আপনাদের ওই বাড়িতে যেটা প্রবেশ করেছে, ঢুকে গেছে, সেটাকে আপনাকে তাড়াতে হলে একটা ছোটোখাটো একটা পুজো, মানে যজ্ঞ টাইপের করতে হবে। তো ঠিক আছে, সেই সমস্ত করা হলো, ঘরের মধ্যে করে করা হলো। সেই দিনকে হঠাৎ করে মানে একটা অদ্ভুত ধোঁয়ার কুণ্ডলীর মতন সেই যজ্ঞ থেকে উঠলো। সেটা আস্তে আস্তে জানলার একটা, যখন যজ্ঞটা হচ্ছিল সমস্ত ঘরের জানলা দরজা বন্ধ করে যজ্ঞ হচ্ছিল, তখন যজ্ঞটা প্রায় শেষ হওয়ার মুখে, তখন তান্ত্রিক বললেন যে একটা জানলা ঈশান কোণের দিকে যদি কোনো জানলা থাকে বা কিছু থাকে, সেইটা খুলে দিলে ওইখান দিয়ে ধোঁয়াটা বেরিয়ে যাবে, তার মানে বুঝতে হবে যে ওইখান দিয়ে কিন্তু আত্মাটা চলে গেল। তো সত্যি ওরা ওদিকে একটা জানলা ছিল ঈশান কোণে, সেই দিকের জানলাটা পুরো তো কোনাকুনি জন্য জানলা হয় না, ওই যাই হোক ওই সাইডে যে জানলাটা ছিল সেটা খুলে দিতে একটা সত্যি ধোঁয়ার কুণ্ডলিটা আস্তে করে ওই ঘরের ওই দিক দিয়ে বেরিয়ে গেল।
তারপরে সব শান্তির জল টল ছিটিয়ে দেওয়া হলো, ওদেরকে কিসব কবচ টবচ উনি দিলেন ধারণ করতে। বললেন যে এবার আর কোনো সমস্যা আশা করি হবে না আপনাদের, যা ছিল চলে গেছে, বেরিয়ে গেছে, আর কোনো জ্বালাতন আপনাদের আর কোনো সমস্যা হবে না। তো এইভাবে ওদের আস্তে আস্তে ওরা কিন্তু এর থেকে মুক্তি পেল। তোমরা কতটা কি শুনতে পেলে এই চেঁচামেচির মধ্যে আমি জানি না, যদি না শুনতে পাও পরে একটু দেখে নিও, শুনে নিও। আচ্ছা, আর একটা গল্প বলে আমি ক্ষান্ত দেবো। এদের তো মানে ক্লান্তি নেই, এরা সারাক্ষণ বক বক করেই চলেছে। এই আর এবারে যে ঘটনাটা বলবো সেটা আমাকে পাঠিয়েছে আমার বন্ধু কাম দিদি শুভ্রাদির একজন রিলেটিভ বা বন্ধুস্থানীয় কেউ হবে, যেটা এখনো ঘটমান মানে ঘটে চলেছে সেই রকম একটা ঘটনা আর কি, মানে ঘটনাটা এখনো চলছে, সেই ঘটনা তোমাদের আজকে বলবো। আচ্ছা, এখানে ওই শুভ্রাদির যে বন্ধু বা আত্মীয়, বন্ধু ঠিক না, অনেকই ছোট মেয়েটি, সেই মেয়েটি ওর নাম হচ্ছে রূপশ্রীর বিয়ে হয়েছে এই 10-15 বছর মতন হবে বিয়ে হয়েছে। তো বিয়ের পর থেকে ও খুব একটা সুখী নয় বলতে, ওর হাজব্যান্ডরা 2 ভাই, ওর হাজব্যান্ড হচ্ছে ছোট, ওর হাজব্যান্ড একটা সরকারি চাকরি করে, এমনি হাজব্যান্ড খুবই ভালো, হাজব্যান্ডের নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যা হলো শাশুড়িকে নিয়ে। এবারে 2 ভাই, বড় ভাই কিন্তু নিজের ফ্ল্যাট কিনে ওই পৈতৃক বাড়ি ছেড়ে বউকে নিয়ে চলে গেছে, আর ছোট ছেলে হচ্ছে মায়ের একেবারে আদরের দুলা। তো ছোট ছেলেকে মা বেশি ভালোবাসে, এবং ছোট ছেলেকে নিয়ে মানে একজন থাকে না যে ছেলেকে আঁকড়ে ধরতে চায়, ছেলের বিয়ে দেয় কিন্তু বউকে ঠিক ছেলের সাথে মিশতে দেয় না, এরকম টাইপের একটি ভদ্রমহিলা ছিল। এবারে তখন তোর বাবাও বেঁচে ছিল যখন ওদের বিয়েটা হয়, তো তখন থেকেই একটুখানি ওরকম ছিল, সব সময় ছেলেকে আগলে রাখতো, ছেলেকে খেতে দেওয়া, ছেলেকে বউকে কিছু করতে দিত না, হ্যাঁ, বিভিন্নভাবে মানসিক যন্ত্রণা দিত বউটাকে। কোথাও বেড়াতে নিয়ে যাওয়ার নাম করলে ভীষণ ঝগড়াঝাটি করতো, অশান্তি করতো নানা রকমভাবে। আবার শুরু হয়েছে চেঁচামেচি, আমার কাছে শান্তি দিচ্ছে না এরা। দেখো কিরকম চেঁচামেচি শুরু হয়েছে। আচ্ছা, তারপরে এবারে এই জন্য রূপশ্রীর খুবই মন খারাপ হয়ে থাকতো, ভালো লাগতো না একদমই, কারণ সেইভাবে স্বামীর সাথে কোনোভাবে বাড়িতে কোনোভাবেই করতে পারতো না। হ্যাঁ, ওরকম যদি করে, অফিস থেকে আসতো যখন সোজা যদি নিজের ঘরে ঢুকতো, সেদিন আর কোনো মানে এত অশান্তির ঝড় বয়ে যেত যে কেন আগেও মায়ের, হ্যাঁ, জোর কদমে শুরু হয়েছে, মানে কেন মায়ের ঘরে আগে আসেনি, কেন আগে বউয়ের ঘরে ঢুকেছে, এই নিয়ে অশান্তির তুফান ছুটতো। এবার ছেলেটাও ভয়ে থাকতো যে কোন কথায় মা রেগে যাবে, কোন কথায় অশান্তি শুরু করবে, সেই জন্য ছেলেটাও অফিস থেকে সেই হাত পা কোনো মতে ধুয়েই মায়ের ঘরে গিয়ে বসতো, মায়ের সাথে নিয়ে বিনিয়ে গল্পের আর শেষ নেই, নানান রকম গল্প, তার মধ্যে অর্ধেক কথাই হচ্ছে বউকে, নানান কথা বউয়ের অভিযোগ বউকে সম্বন্ধে, কিন্তু ভদ্রলোক বুঝতে পারতো যে বউকে পছন্দ করে না বলেই খুঁটিয়ে কোনো দোষ নেই, তাও বউয়ের নামে বলছে মা, সেটা বুঝতে পারতো। এবং এই মায়ের প্রভাবিত খুব একটা হতো না, যে উল্টে গিয়ে মায়ের হয়ে বউয়ের সাথে ঝগড়া করা সেসব করতো না, কিন্তু ওইগুলো চলতো। তা এগুলো তো একটা মেয়ের প্রচণ্ড অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। তো যাই হোক, এরপরে শ্বশুর মশাই মারা গেলেন। শ্বশুর মশাই মারা যাওয়ার পর এই অশান্তি আরও মানে ভয়ানক আকার ধারণ করলো। মানে শাশুড়ি এবার কী করছে, ছলে ছুতোয়
ছেলেটাকে বলছে যে আমি একলা শুতে পাচ্ছি না, আমার প্রচণ্ড ভয় করে একলা শুতে, তুই খোকা তুই আমার ঘরে এসে শো, আমি কিন্তু পারবো না, আমার কিছু একটা হয়ে গেলে তুই তখন কি বলবি, এই সমস্ত বলে টোলে ছেলেটাকে ওর বউয়ের কাছে শুতেই দিত। বউয়ের ঘরে মানে একদিন হয়তো শুলো সপ্তাহে, আর বেশিরভাগ দিনই হয় যেদিন শুয়েছে সেদিনও এমন চিৎকার চেঁচামেচি, ওরে বাবারে আমার শরীর খারাপ লাগছে, আমার অশান্তি হয়েছে করে এমন সিন ক্রিয়েট করতো যে ছেলেটা বাধ্য হয়ে গিয়ে মায়ের কাছে শুতো। এরকম চলত। আর প্রচণ্ড খাবার দাবারে লোভ ছিল, প্রচণ্ড লোভী, মানে বয়স হয়ে গেছে এবার সব খাওয়া বারণ, তবুও বউটা অনেক যত্ন করে সব কিছু করে দিত। হ্যাঁ, কিন্তু ওরা যদি কোনো একটা কিছু ভালো মন্দ রান্না করেছে সেইটা খাওয়ার জন্য একবারে ব্যস্ত হয়ে পড়তো, সব সময় চাইতো আমাকে এটা দিলি না, নিজেরা ভালো ভালো খাবে আর আমাকে আমার বেলায় এইসব অখাদ্য খাবার দেওয়া, এই সমস্ত বলে খুব জ্বালা যন্ত্রণা দিত বউটাকে। আর এমন করে চাইতো, সে বর বলতো যাকে মা চাইছে যখন দিয়ে দাও, দিত। এই করতে করতে প্রচণ্ড অসুস্থ পড়লো বুড়ি। হ্যাঁ, আর খেয়ে পটি করে করে একদম মানে নাজেহাল অবস্থা। বউটা কিন্তু নীরবে সমস্ত সেবা যত্ন করতে লাগলো মায়ের, শাশুড়ির। এত যে জ্বালা দিত তা সত্ত্বেও শাশুড়ি খুব যত্ন করেছে করতে। এই শাশুড়ি এই মার্চ মাসে মারা গেছে। যাই হোক, এবার মারা যাওয়ার পর থেকে শুরু হয়েছে অন্য আর একটা অশান্তি। এবার ওরা বলছে যে বাড়িতে যখনই ওরা কিছু খেতে বসে তখনই মনে হয় যেন ওর একটা কালো হাত এগিয়ে এসছে, আমাকে দে আমাকে দে, ওটা আমাকে দে, এরকম করছে। কিছু খেতে বসলে ছেলেটাও যখনই খেতে বসে তখনই মনে হয় যেন ওর মা ওর দিকে তাকিয়ে আছে, সামনে বসে ওর দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে ওর পাতের দিকে তাকিয়ে আছে আর বলছে আমাকে দে আমাকে দে, আমি খাবো, তা আমাকে দে, আমাকে দিলি না তো, এরকম বলছে। খেতে পাচ্ছে না দুজনেই, মানে খাওয়া দাওয়া মাথায় উঠেছে করছে। আর এরা মাঝে মাঝেই দেখতে পাচ্ছে ঘরের মধ্যে সেই যে ঘরটায় থাকতো শাশুড়ি, সেই ঘরের মধ্যে কেউ যেন ওটা সন্ধেবেলায় হলে আলোটা জ্বালিয়ে দিতে, ছোট একটা আলো জ্বলছে। সবসময় তো ঘরে কেউ না থাকলে আলো জ্বলে না, ছোট একটা ডিম লাইট ছিল সেটা জ্বালিয়ে রাখতো। হঠাৎ করে দরজা দিয়ে চোখ গেলে মনে হতো বিছানার মধ্যে কেউ যেন একটা ওই সাদা শাড়ি পরে বসে আছে। মানে এইরকম সব ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিসপত্র হতে শুরু করলো। তারপরে রাত্রিবেলায় বউটা শুয়ে আছে, হাজব্যান্ড ওয়াইফ দুজনে ঘুমিয়ে পড়েছে। তো হঠাৎ করে দেখছে যে ভদ্রমহিলা দেখছে যে হাজব্যান্ড পাশে নেই। তখন ঘুম ভেঙে গেছে যে কি হলো ব্যাপারটা, উনি কোথায় গেলেন। উঠে গিয়ে দেখছে যে মায়ের বিছানায় শুয়ে আছে, মায়ের বিছানায় শুয়ে আছে। তখন গিয়ে ও ডাকছে যে এই এই তুমি এখানে শুয়ে আছো কেন একা একা, তুমি একেই ভয় পাও, এই ঘরের মধ্যে তুমি কেন ঢুকেছো, কেন শুয়ে আছো, শিগগিরই চলো ওই ঘরে বলে টানতে টানতে নিয়ে এসছে। তখন পরের দিন সকালবেলা জিজ্ঞেস করেছে যে এরকম তুমি ওই ঘরে গিয়ে শুয়েছিলে কেন, রাত্রিবেলা এত ভয় পাও তুমি ওই ঘরে ঢুকতে। তখন বলছে যে বিশ্বাস করো আমি যখন শুয়ে পড়ি এই ঘরে তখন মা এসে আমার হাত ধরে টানে, চল চল আমার ঘরে চল, আমার ঘরে চল, আমার ঘরে গিয়ে আমার সাথে শুবি। আর আমিও সেই রকম কীরকম যেন মন্ত্রমুগ্ধের মতন ওই ঘরে আস্তে আস্তে চলে গিয়ে ওই খাটে শুয়ে পড়ি। এইরকম হতে শুরু করেছে। তখন এরকম সাংঘাতিক একটা অশান্তির মধ্যে ওদের দিন কাটতে শুরু করেছে। তো মাঝে মাঝে তো এরকম ছায়া দেখা যায় ঘরের মধ্যে, তো এইভাবে তো তিষ্ঠানো যায় না না। তো ওরা অনেক চেষ্টা করছে যে এটার থেকে কি করে মুক্তি পাওয়া যায়, কি কোনো ভালো তান্ত্রিকের খোঁজ যদি পাওয়া যায় তো কি পাওয়া যায়, কিন্তু এইটা কিন্তু কন্টিনিউয়াস চলছে। তো ওরা ওই অনেক পরামর্শ নিয়েছে, হনুমান চালিসা পড়ে করে বা বজরংবলী পুজো করে, অনেক কিছু করে, কর্পূর দিয়ে করে, সন্ধেবেলা ধূপ ধুনো দেওয়া থেকে করে। ওই সাময়িক 7-8 দিন একটু হয়তো ঠিক থাকে, কিন্তু আবার শুরু হয়ে যায় এরকম উপদ্রব। সেটা নাকি এখনও চলছে। তো ওরা এখনও এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেনি। এখন আমার বলা শেষ হলো, এখন এদের চিৎকার চেঁচামেচিও শেষ হলো, এখন আর শেষ হয়ে কী হবে।
পুরো আমার অনুষ্ঠানটা বরবাদ করে দিল এরা। ঠিক আছে, তোমাদের কেমন লাগলো জানিও, আবার দেখা হবে। অনেকক্ষণ ধৈর্য ধরে শুনেছো, সেজন্য অনেক ধন্যবাদ। আজকে খুব ডিস্টার্ব হয়েছে আওয়াজের চোটে। গুড নাইট।